শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ, মিউট করে দাও। বেশ। হিস্ট্রি সেকেন্ড সেমিস্টার 2020, HIS 201, Unit 2, Colonial Tribe Policy in India. Online class taken by Gautam Chandra Rai. Welcome back. আমাদের একটা ক্লাস নিতে পারিনি, আই এম সরি। শরীর খারাপ ছিল, ভালো ছিল। বয়স হলে যা হয়, এক এক সময় শরীর এক এক রকম হয়। তো আচ্ছা, কেউ হয়তো তোমরা মিউট সবাই করোনি, মিউট করে দাও। আমাদের বাড়ির আওয়াজ আমার কানে আসছে, মিউট করে দাও প্লিজ। একটা রেডমি খোলা, স্বপ্নাও বোধহয় মিউট করোনি, মিউট করে দাও। হ্যাঁ, মিউট করে দাও, পরে আবার বলবে দরকার হলে। আচ্ছা, বলে রাখি তোমাদের পরের ক্লাস বৃহস্পতিবার। বৃহস্পতিবার আমি আবার তোমাদের মনে করিয়ে দেব, ঠিক আছে? বেশ, একটু আগের দিনের কথাটা বলে দিই। আচ্ছা, আমাদের টপিকটা হচ্ছে, বড় টপিকটা হচ্ছে ইউনিট 2 তে বলেছি, ইউনিট 2 তে আমরা উপনিবেশিক নানা নীতি আলোচনা করব। আমরা এখন আলোচনা শুরু করেছি ভারতে উপনিবেশিক ট্রাইব নীতি। ট্রাইবদের নিয়ে ইংরেজরা যে নীতি অবলম্বন করেছিল, যে পদক্ষেপগুলো নিয়েছিল, এইটা আমাদের জানার বিষয়। একটু পরেই, এবং আমাদের এই লেকচারের বেশিরভাগটাই, আমি আগের দিন বলে দিয়েছিলাম, বেশিরভাগটাই কিন্তু হবে 19 শতকের বিভিন্ন সময় বিভিন্ন ইংরেজ প্রশাসকেরা ট্রাইবদের নিয়ে যে বই, এখন শোনো শুধু, ট্রাইবদের নিয়ে যে বইগুলো লিখেছিলেন, এবং সেই বইগুলোতে তাদের ট্রাইব সম্বন্ধে যে ধারণা, ট্রাইবগুলোর প্রতি তাদের যে মনোভাব, সেইগুলো আমরা আলোচনা করব। এবং আমাদের এই আলোচনাটা সীমিত থাকবে বাংলায়। বাংলা মানে তখনকার দিনের বাংলা, মানে বাংলা, বিহার, উড়িষ্যা ইত্যাদি। এইটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এখন আমরা এই যে আলোচনাটা করছি, শুরু করেছি যে ইংরেজ সরকার উপনিবেশিক রাষ্ট্র ট্রাইবদেরকে কি চোখে দেখতো, ট্রাইবদের প্রতি তাদের যে মনোভাব, এইটা যে আমরা জানতে চাইছি, তার একটা বড় কারণ হচ্ছে গত বেশ কিছুদিন হলো একটা নতুন ব্যাখ্যা তৈরি হয়েছে। এইটাই আমি বলছিলাম, আগের দিন ক্লাসটা শেষ হয়ে গেল। আমি তোমাদের বলে দিয়েছিলাম যে ট্রাইব নিয়ে আগ্রহ, কৌতূহল, বৌদ্ধিক চর্চা, এগুলো 18-19 শতকের। অবভিয়াসলি এই যে কৌতূহল, এই যে অনুসন্ধান, এইগুলো সাহেবদের, মানে ইউরোপীয়দের, তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছিল, নানা কারণে বলেছি। পর্যটকদের কথা বলেছি, মিশনারিদের কথা বলেছি, ব্যবসাদারদের কথা বলেছি, সাম্রাজ্যবাদীদের কথা বলেছি। তো এরা সব বিভিন্ন নতুন জায়গায় যাচ্ছে, এশিয়া, আফ্রিকা, আমেরিকা, দুটো আমেরিকা, এইসব জায়গায় গিয়ে তাদের চোখে ধরা পড়ছে এক ধরনের মানুষ, যেমন মানুষ তারা আগে কখনো দেখেনি ইউরোপে। তো ন্যাচারালি কৌতূহল, ন্যাচারালি অনুসন্ধান। তো বৌদ্ধিক চর্চা, আমি বলে দিয়েছি যে বৌদ্ধিক চর্চা, সংগঠিত চর্চা 19 শতকের দ্বিতীয় ভাগে। এবং আমি একজন অ্যানথ্রোপোলজিস্ট বা নৃতাত্ত্বিকের নাম করেছিলাম মর্গান। মর্গানই প্রথম বিস্তারিত লিখেছিলেন ট্রাইবদেরকে নিয়ে।
এবং তার যে ট্রাইব কি এই নিয়ে তার যে ব্যাখ্যা, এটা বহুদিন যাবতই অন্যান্য অ্যানথ্রোপোলজিস্টরা মেনে নিয়েছিলেন, তারা হয়তো একটু তার সঙ্গে যোগ করেছে। তো এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটাকে আক্রমণ করলেন আরেক দল ঐতিহাসিক আর নৃতাত্ত্বিকরা, একটা নতুন ব্যাখ্যা দিলেন। এগুলো সব বলেছি, আমি জাস্ট রিপিট করছি। এই নতুন ব্যাখ্যায় আমি ভারতে চলে আসছি একটু পরে। আমি এই নতুন ব্যাখ্যাটা বলে দিয়েছি প্রথমে আফ্রিকার ক্ষেত্রে দেখা দিয়েছিল। ভারতে আমরা একজনের নাম করি, এবার আমি সেই ব্যাখ্যাটা আরেকবার আমি আসছি, ঠিক আছে, যেহেতু আগের দিন ভালো করে বলা হয়নি, সেই সময় শেষ হয়ে গেছে। ভারতে এই ব্যাখ্যাটা, এবং আমাদের জন্য এই ব্যাখ্যাটা খুব প্রাসঙ্গিক। ভারতে এই ব্যাখ্যাটা সবচেয়ে জোরালো ভাবে করেছেন সুজানা ডি বল, আমি নাম বলেছিলাম আগে। এবং তার কাজটা হচ্ছে ঝাড়খণ্ডের ট্রাইবদেরকে নিয়ে, বৃহত্তর ঝাড়খণ্ড যেটা। এবং তার বইয়ের নাম বলেছিলাম ডিসকোর্সেস অফ এথনিসিটি। এগুলো পরে তোমাদের আবার ভালো করে বলে দেওয়া যাবে নাম গুলো, ঠিক আছে, কত জানার দরকার। তো এই নতুন ব্যাখ্যাটা কি, এবং মনে রাখবে যে আমাদের যে আলোচনাটা, এই ব্যাখ্যাটার জন্যই কিন্তু আমরা এই আলোচনাটা করছি, যে ইংরেজ প্রশাসকরা কি চোখে দেখেছিল ট্রাইব। কারণ এই সুজানা ডি ভল এবং তার মতো আরো অনেকে, তারা পুরনো ধারণাটা সম্পূর্ণ নাড়িয়ে দিয়েছে, ফাঁকিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি কয়েকটা শব্দ ব্যবহার করেছিলাম, এদেরই তৈরি করা শব্দ। সুজানা ডি ভলরা বলছেন যে ট্রাইব বলে আগে কিছু ছিল না। তার মানে কি, ট্রাইব বলতে আমাদের যে ধারণা, ভারতে ইংরেজরা যে ধারণার জন্ম দিল, এই ধারণা কখনো ছিল না। ট্রাইব ছিল না মানে এইটা তারা বলতে চাইছে, যে ইংরেজরা ট্রাইব নিয়ে যে ধারণা জন্ম দিল, এই ধারণাটা আগে ছিল না। এবং এই যে ধারণা ইংরেজদের, এই ধারণা বাস্তবের সাথে মেলে না। মানে তিনি বলতে চাইছেন ট্রাইবরা এক ধরনের, আর ইংরেজরা ট্রাইবদেরকে আরেক ধরন বলে প্রচার। ঠিক আছে, ধরো অমল মাহাতা, অমল মাহাতা খুব ভালো ছেলে, অমল মাহাতা খুব ভালো ছেলে, আমি প্রচার করে দিলাম যে অমল মাহাতা খুব খারাপ ছেলে। এবং এমন ভাবে প্রচারটা করলাম যে সবার মনে গেঁথে গেল এই কথাটা, যেহেতু জিসিআর বলেছেন যে অমল মাহাতা খুব খারাপ ছেলে, তাহলে অমল মাহাতা কখনোই খারাপ ছেলে ছিল না। এবং অমল মাহাতা বাস্তবে যেমন, ওর নামটা দেখতে পাচ্ছি বলে বললাম, অমল মাহাতা বাস্তবে যেমন, তার সঙ্গে আমার জিসিআর এর যে ধারণা সেটা মিলছে না। কিন্তু আমি এমন ভাবে প্রচার করে দিয়েছি, তোমরা সবাই বিশ্বাস করে বসে আছো আমার কথাটা, যে অমল মাহাতা খারাপ। এই জন্য এরা ডিভলভ একটা শব্দ ব্যবহার করছেন, এক্সপ্রেশন ব্যবহার করছেন, কলোনিয়াল কনস্ট্রাক্ট। ট্রাইব ছিল না, ছিল না মানে যেমন ইংরেজরা প্রচার করেছে তেমন ছিল না ট্রাইবরা। ইংরেজরা ট্রাইবের একটা নতুন ধারণার জন্ম দিচ্ছে। এই ধারণাটা সত্যি ধারণা নয়, ভুল ধারণা। এই জন্য এরা বলছেন ট্রাইব ইজ আ কলোনিয়াল কনস্ট্রাক্ট। সাম্রাজ্যবাদীরা, উপনিবেশিকরা, শাসকেরা, তারা ট্রাইবের এই ধারণার জন্ম দিচ্ছে। এটা ধারণা, বাস্তব নয়। ওই জন্য বলছে উপনিবেশিক নির্মাণ। এরা বলছে কলোনিয়াল ক্যাটেগরি। ট্রাইব বলে যে জনগোষ্ঠী ইংরেজরা প্রচার করছে, এইটা বাস্তবে নয়, নেই এরকম। এটা ইংরেজরা তৈরি করছে, ক্যাটেগরি তৈরি করছে। এরা বলছেন যে এইটা আসলে একটা, এবার একটু ভালো করে বুঝবো, এটা একটা বৃহত্তর প্রকল্পে, আমি ভালো করে বলার চেষ্টা করবো, একটা মানে উপনিবেশিক শাসকদের একটা প্রকল্প, একটা ধান্দা, একটা এজেন্ডা, একটা কার্যক্রমের অঙ্গ।
কি সেটা? বলে রাখি, তোমাদের আগেও অন্য সময় ক্লাসে বলেছি, শাসক সবসময় তার নিজের শাসনের যুক্তি খোঁজে তৈরি করে। শাসক তার শাসনের যুক্তি তৈরি করে খুঁজে। দুটো কারণে, এক, তার শাসনকে নিজের কাছে যুক্তিযুক্ত করে তুলতে, নিজেকে বোঝাতে যে আমার শাসন ভালো, তাহলে শাসন করা যায় না, আমার শাসনের দরকার আছে, শাসন করা যায় না। আর যাদেরকে আমি শাসন করছি তাদের কাছে আমার শাসনকে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই যুক্তি দরকার। আমি আমার প্রজাদেরকে আমি বোঝাচ্ছি, দেখো আমি ভালো, আমার শাসন ভালো, এর দ্বারা তোমাদের মঙ্গল। তো ইংরেজরা যারা বিদেশি, যারা ইউরোপের মানুষ, প্রাচ্যের সাথে ভারতের সাথে যাদের কোনো যোগাযোগ নেই, তারা ভারতকে, প্রাচ্যকে নানাভাবে চিনেছিল, তাদের মতো করে চিনেছিল, যাতে তাদের সুবিধা। ফলে এক ধরনের মানুষকে তারা তকমা দিয়ে দিল, লেবেল দিয়ে দিল ট্রাইব। ট্রাইব তো শুধু একটা নাম নয়। ট্রাইব মানে তারা কি বলছে, আগের দিন বলছিলাম, আবার বলছি, ট্রাইব শুধু একটা শব্দ নয়। ট্রাইব মানে হচ্ছে আদিম, পশ্চাৎপদ, পিছিয়ে থাকা, ব্যাকওয়ার্ড, অসভ্য, ক্ষুদ্র জনগোষ্ঠী, বিচ্ছিন্ন। ট্রাইব শুধু একটা শব্দ নয়। যেমন আমরা বাবা কথাটা, শব্দটা যখন বলি, কোনো বাবা শব্দটা কোনো মানে নেই, বা দুটো আওয়াজ, এই কথাও ক্লাসে বলেছি তোমাদের আমি। কিন্তু যেই বাবা শব্দটা বলি, সঙ্গে সঙ্গে আমাদের মাথায় কিন্তু একটা মানুষের চেহারা, স্বভাব চরিত্র ভেসে ওঠে। তাহলে তারা ট্রাইব যখন বলছে, তখন তারা বোঝাচ্ছে যে বিচ্ছিন্ন, পিছিয়ে থাকা, আদিম, অসভ্য জনগোষ্ঠী। এই ট্রাইবের এমন নির্মাণ হয়ে গেল যে ট্রাইব হচ্ছে এমন, তখন এটা সহজ হলো তাদেরকে উপনিবেশিক শাসনের আওতায় নিয়ে আসা। যে এই যে অসভ্য ক্ষুদ্র জনজাতিগুলো আছে, পিছিয়ে থাকা মানুষগুলো আছে, এদের দরকার আমাদের শাসন। আমরা ইংরেজ, আমরা ইউরোপীয়, আমরা আধুনিক, আমাদের শাসন এদের দরকার, আমাদের শাসনের দ্বারা এদের কল্যাণ হবে। ঠিক আছে? আমি যদি বলি তোমরা কিচ্ছু জানো না ইতিহাস, কিচ্ছু জানো না, তাহলে আমি যে ইতিহাসটা তোমাদেরকে জানাবো সেইটা আমার পক্ষে সহজ হবে তোমাদের জানা। তোমাদের যদি বিশ্বাস করিয়ে দিই যে তোমরা ইতিহাস জানো না, তাহলে আমি ইতিহাস সম্বন্ধে যা বলবো তোমরা সেটা বিশ্বাস করে নেবে। তাহলে ট্রাইব এমন, এই কথাটা বলে তারা ট্রাইবদেরকে, মানে বেশ কিছু জনগোষ্ঠীকে তারা তাদের শাসনের আওতায় নিয়ে এলো। উদ্দেশ্য হচ্ছে তাদেরকে তাদের কাছ থেকে শ্রম আদায় করা, লেবার আদায় করা। উদ্দেশ্য হচ্ছে তাদের কাছ থেকে কি আদায় করা না, খাজনা আদায় করা। ইংরেজরা তো এখানে শোষণ করতেই এসছে। ট্রাইবদেরকে দিয়ে খাটিয়ে নেওয়া, ট্রাইবদের সম্পদ আদায় করে নেওয়া, ট্রাইবদের কাছ থেকে খাজনা আদায় করে নেওয়া। মজার ব্যাপার হচ্ছে, আরেকটু এগিয়ে দিয়ে বলি, মজার ব্যাপার হচ্ছে যে যাদেরকে ইংরেজরা ট্রাইব বললো, আফ্রিকার মতো ভারতেও তারা কিন্তু এই যে ট্রাইবের সংজ্ঞা সেটা মেনে নিয়ে বসলো। এই আমি যদি বলি তোমরা ইতিহাস কিছু জানো না, যেহেতু আমি বলছি তোমরা বিশ্বাস করে বলবে সত্যি তো, আমরা ইতিহাস কিছু জানি। শাসক যখন বলছে তখন শাসিত তার কথা বিশ্বাস করে বসে। যেমন আমি তোমাদের আগের দিন বললাম যে 19 শতকের দ্বিতীয় ভাগে বাঙালি আমরা পুরুষেরা বিশ্বাস করে বসেছিলাম ইংরেজদের এই প্রচার যে আমরা দুর্বল, আমাদের শারীরিক ও চারিত্রিক দুর্বলতা আছে। শাসক বললে বিশ্বাস করতে হয়। তো
তো ট্রাইবরাও বিশ্বাস করে যে আমরা এমন, মানে কি হলো যে ট্রাইবদের একটা নতুন আত্মপরিচয় তৈরি হলো, যেটা কোনো কালে ছিল না। সত্যি বলতে আমি এই আলোচনায় বেশি যাব না, কিন্তু তোমাদের এইটুকু বলে রাখি যে ট্রাইব বলে যে একটা ক্যাটাগরি তৈরি হলো, দেখো তার মধ্যে সাঁওতাল পড়ে, ওরাও পড়ে, পাহাড়িয়া পড়ে। ভারতের মানে কয়েকশো, 800 ট্রাইব আছে, তারা সবাই ট্রাইব। চিন্তা করে দেখো, তাদের মধ্যে আমি তোমাদের আগের দিন আমি সাঁওতাল আর পাহাড়িয়াদের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিয়েছিলাম, বিরাট পার্থক্য। অথচ সাহেবদের চোখে পাহাড়িয়া ট্রাইব, সাঁওতাল ট্রাইব। তো তাদের তাদের আত্মপরিচয় তৈরি হলো, ইংরেজরা তাদের একটা নতুন আত্মপরিচয় দিল যে তারা ট্রাইব, মানে তারা এমন 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 এমন। এবং আমরা যদি ট্রাইবদের ইতিহাস আলোচনা করি 19 শতক থেকে, তাহলে দেখবো তাতে আরো স্পষ্ট হয়ে যায়, আমাদের এখানে আলোচনার জায়গা নয় সেটা, যে কিভাবে তারা সাহেবদের এই কথাটা বিশ্বাস করে। এবং চিন্তা করে দেখো এই বিশ্বাসকে নির্ভর করেই কিন্তু তারা তাদের নিজেদের মধ্যে সংস্কার চালিয়েছিল 19 শতকে 20 শতকে, তাতে আমি যাচ্ছি না। এবং এই ধারণাকে বিশ্বাস, এই আত্মপরিচয়কে নির্ভর করেই তাদের কিন্তু সেই 19 শতক থেকে আন্দোলন চলছে। রাভলরা আরেকটা কথা বলছেন যে ইংরেজরা এই যে ধারণা জন্ম দিয়েছিল, এই যে তারা শেডিউল ট্রাইবের একটা তালিকা তৈরি করলো, ভারত স্বাধীন হওয়ার পর স্বাধীন ভারতীয় রাষ্ট্র কিন্তু ইংরেজদের নীতিটা চালিয়ে গেল, এখনো চালিয়ে চলেছে। এখনো দেখো শেডিউল ট্রাইবের একটা তালিকা আছে, এবং তাদের প্রতি, শেডিউল ট্রাইবদের প্রতি ভারতীয় রাষ্ট্রের যে নীতি, যে পদক্ষেপগুলো, সেগুলো অন্যদের থেকে আলাদা। এসসিও আছে, এসটিও আছে। যেমন সংরক্ষণ, ট্রাইবদের জন্য সংরক্ষণের ব্যবস্থা আছে, ইংরেজরা শুরু করেছিল, ভারতীয় রাষ্ট্র চালিয়ে যাচ্ছে। এই হচ্ছে সংক্ষেপে গাভলদের ধারণা, মানে ব্যাখ্যা, যে ট্রাইব হচ্ছে একটা কলোনিয়াল ধারণা, ট্রাইব হচ্ছে একটা উপনিবেশিক ধারণা। সে ধারণা বাস্তবের সাথে একেবারে মেলে না। এই ধারণার জন্ম, তার পেছনে কাজ করেছিল রাজনৈতিক দুরভিসন্ধি, যাতে দুর্বল, পিছিয়ে থাকা, সকল অসভ্য স্বাধীন ট্রাইবগুলোকে উপনিবেশিক শাসনের আওতায় নিয়ে আসা যায় এবং ভালো মতো শোষণ করা যায়। এবং পরবর্তীকালে আমরা জানি যে ইংরেজরা ভারতীয়দেরকে দুর্বল করার জন্য, ভারতীয়দের স্বাধীনতা আন্দোলনকে দুর্বল করার জন্য এই ট্রাইবদেরকে ব্যবহার করেছিল, ঠিক যেমন তারা ব্যবহার করেছিল ধরো মুসলমানদের একাংশকে, তারা ব্যবহার করেছিল সকল শেডিউল্ড কাস্টদের ব্যবহার করেছিল। তাতে আর যাচ্ছি। তাহলে আমি দুজনের নাম এবার আমরা এগোচ্ছি আস্তে আস্তে। আমি দুজনের নাম আমি করেছিলাম, প্রধানত বিনয় ভূষণ। আমি তাদের লেখাগুলোর নাম বলবো এবার আজকে। লিখতে শুরু করবে তোমরা। বিনয় ভূষণ চৌধুরীর নাম করেছিলাম। আমার এই লেকচারটা প্রধানত তার লেখাকে ভিত্তি করে। বিনয় ভূষণ চৌধুরী, তার একটা লেখা আছে, নামটা লিখে নাও তোমরা, প্রবন্ধ Towards an, TOWARDS, towards an, ANN, understanding, towards an understanding of the tribal world, towards an understanding of the tribal world of colonial Eastern India, colonial Eastern India. এই একটা লেখা, প্রধানত এই লেখাটাকে নির্ভর করে আমি চালাবো আলোচনা।
পরে পারলে তোমাদের লেখাটা আমি পাঠিয়ে দেবো, যদি দেখা না হয় লেখাটা পাঠিয়ে দেবো। আচ্ছা, আরেকটি লেখা সংযুক্তা দাশগুপ্ত। সংযুক্তা দাশগুপ্ত writing, WRITING, writing histories of Adivasis, ADIVASIS, writing histories of Adivasis of Central India, বেশ, আচ্ছা। প্রধান একটা কথা এরা আমাদেরকে প্রথমেই জানিয়ে দিয়েছে, মানে এদের বক্তব্যের একটা প্রধান দিক, একটা প্রধান কথা এরা আমাদের প্রথমেই লিখবে তোমরা জানিয়ে দিয়েছেন যে পূর্ব ভারতে, মানে বাংলা বিহার এইসব জায়গায়, এদের কাজটা এইসব জায়গা নিয়ে, পূর্ব ভারতে ট্রাইবদের নিয়ে, পূর্ব ভারতে ট্রাইবদের নিয়ে ইংরেজ সরকারের কোনো একটি নীতি বরাবর ছিল না। খুব ইম্পর্টেন্ট কথা এদের কথা, যে পূর্ব ভারতে, আসলে এরা বলতে চান গোটা ভারতেই, ব্র্যাকেটে এরা বলতে চান গোটা ভারতেই, এরা বলছেন যে পূর্ব ভারতে ট্রাইবদেরকে নিয়ে ইংরেজ সরকারের কোনো একটি নীতি বরাবর ছিল না, কোনো একটি নীতি ছিল না, আর বরাবর একটা নীতি কাজ। এরা বলছেন, আমি তাতে যাব, এরা বলছেন যে সময়ের সাথে সকল ট্রাইবদের সম্বন্ধে ইংরেজ সরকারের ধারণা মনোভাব পাল্টায়। তাহলে সময়ের সাথে ইংরেজদের ধারণা মনোভাব পাল্টায়। আমি একটু পরে দেখাচ্ছি কি বলেছেন। এবং এদের সম্বন্ধে যে নীতিগুলো অবলম্বন করা হয়েছিল, যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল, সেগুলো নেওয়া হয়েছিল স্থানীয় কারণে, স্থানীয় পরিস্থিতি অনুসারে, তাৎক্ষণিক কারণ অনুসারে। এই কথাটা এরা বলে দিচ্ছে যে কোনো একটি নীতি ছিল না বরাবরের জন্য, পরিস্থিতি অনুসারে নীতি গ্রহণ করা হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে তাৎক্ষণিক কারণকে নির্ভর। আরেকটু বিস্তারিত বলছেন এরা যে 19 শতকে, নতুন জায়গায় যাচ্ছে, যে 19 শতকের প্রথম ভাগ জুড়ে, 19 শতকের প্রথম ভাগ জুড়ে ট্রাইবদেরকে, যাদেরকে ট্রাইব বলেছে ইংরেজরা, ট্রাইবদেরকে ইংরেজরা দেখেছিল লুটপাট, হামলা লুটপাটকারী হিসাবে, হামলাকারী হিসাবে, লুটপাটকারী হিসাবে। আসলে ওই সময়, মানে 19 শতকের প্রথম ভাগে এইটা বারবার হচ্ছিল যে এই জনগোষ্ঠীগুলো তারা গ্রামে গ্রামে ঢুকে আসছিল লুট করতে, গ্রামের মানুষজনকে তারা মারধর করছিল, খুন জখমও হয়ে যাচ্ছে। তাহলে ইংরেজদের চোখে এটাই ধরা পড়েছিল, এরা লুটপাটকারী, খুন জখমকারী, এরা হামলাকারী। ইংরেজদের মনে হয়েছিল
যে আরেকটা কথায় যাচ্ছি, এক তো লুটপাটকারী হলো, ইংরেজদের এটাও মনে হয়েছিল যে ইংরেজরা যে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, সেই শাসনকে এরা মানছে না। এই শাসনকে এরা মানছে না। খুব যে এরা বড় সমস্যা তৈরি করছে তা নয়, বিরাট সমস্যা তৈরি করছে না, কিন্তু যেন এই যে লুটপাট করে এরা কি করছে, ইংরেজ শাসনটা অবজ্ঞা করছে, খর্ব। অতএব এমন মানুষদেরকে দমন করতে হবে। তাহলে এই হচ্ছে ইংরেজ ধারণা 19 শতকের প্রথম ভাগে, যে এরা লুটপাটকারী, এরা আমাদেরকে মানছে না, অতএব এদেরকে কি পদক্ষেপ নিতে হবে না, এদেরকে দমন করতে হবে, পুলিশ পাঠিয়ে, সৈন্য পাঠিয়ে দমন করতে হবে। এবার দেখো এই যে ধারণা, এই ধারণা সম্পূর্ণ একটা নেতিবাচক ধারণা, তো যে লুটপাটকারী ইত্যাদি, মারধর করছে, মানুষকে গুম করছে, এই নেতিবাচক ধারণা সম্পূর্ণ বদলে গেল, একেবারে পুরো বদলে গেল 19 শতকের দ্বিতীয় ভাগে এসে। এই সময় 19 শতকের দ্বিতীয় ভাগে ইংরেজদের মনে এই চেতনা জন্মালো যে এরা আসলে খারাপ নয়, এরা আসলে খারাপ নয়, এরা বস্তুতপক্ষে এরাই দুর্বল, বরং এদের যে অভ্যস্ত জীবন, সেই জীবন আক্রান্ত হয়েছে কাদের দ্বারা, না বাইরের মানুষদের দ্বারা, হিন্দুদের দ্বারা, কোথাও কোথাও মুসলমানদের দ্বারা। হিন্দুরা, মুসলমানরা এরা শক্তিশালী প্রতিপক্ষ, এদের সামনে পড়ে, এদের আক্রমণের মুখে পড়ে ট্রাইবরা দিশেহারা। এটাই কারণ কেন তারা ওই মাঝে মাঝে লুটপাট করছে, মাঝে মাঝে গ্রামে পৌঁছে গিয়ে, গ্রামে নেমে এসে লুটপাট করছে, কারণ এরাই বিপদে পড়েছে বাইরের মানুষের আক্রমণের মুখে। তাহলে এই দুর্বল যে জনগোষ্ঠীগুলো, এই জনগোষ্ঠী, দুর্বল মানুষগুলোকে ইংরেজরা, তারা ইংরেজদের সুরক্ষা দাবি করে, ইংরেজরা তাদেরকে রক্ষা করবে। তাহলে দেখো ধারণা বদলে গেল, নীতি বদলে গেল। এবং আমি দেখাতে যাচ্ছি যে সম্পূর্ণ একটা নতুন পদক্ষেপ, একটু পরে একটা নতুন পদক্ষেপ দেখাচ্ছি। তার আগে বলি যে ইংরেজদের 19 শতকের প্রথম দিককার যে ধারণা, যে ট্রাইবরা লুটপাট করে, এই বিশ্বাস থেকে জন্মেছিল যে ট্রাইবরা স্বভাবতই হিংসাত্মক, মানে হিংসা যেন তাদের স্বভাবে আছে, তাদের চরিত্রই যেন এরকম, তাদের সংস্কৃতি যেন এরকম, মানে তাদের 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 জীবনটাই যেন এরকম, তাদের স্বভাব, চরিত্র, সংস্কৃতি সবই হিংসাত্মক, তাদের ধর্ম, তাদের আচার, তাদের বিশ্বাস, তাদের সংস্কৃতি তাদেরকে হিংসার দিকে ফেলে। এবং এই সময় মানে 19 শতকের প্রথম ভাগে যখন এরকম ধারণা তৈরি হচ্ছে, তখন কিন্তু বৃহত্তর যে হিন্দু সমাজ, এই সমাজের সাথে বৃহত্তর যে হিন্দু সংস্কৃতি, তার সাথে একটা তুলনা এসে পড়ছে। এবং এইভাবে দেখলে ট্রাইবরা নিকৃষ্ট প্রমাণিত, যে হিন্দুদের তুলনায় ট্রাইবরা নিকৃষ্ট। 19 শতকের দ্বিতীয় ভাগে এসে ট্রাইবরা নিকৃষ্ট এই ধারণা চলে যাচ্ছে আস্তে আস্তে। 19 শতকের দ্বিতীয় ভাগে এসে এই ধারণা চলে যাচ্ছে ইংরেজদের মধ্যে থেকে, ট্রাইবরা নিকৃষ্ট।
তারা স্বভাবত হিংস্র নয়, ধারণা জন্মাচ্ছে এখন। তাদের সংস্কৃতি তাদেরকে হিংসা করে ঠেলে না, এই ধারণা জন্মাচ্ছে। নতুন ধারণা জন্মাচ্ছে যে দুটো কারণে ট্রাইবরা এইরকম করছে, মানে ওই লুটপাট করছে, খুন জখম করছে, বিদ্রোহ করছে। দুটো কারণ কেন? এক হচ্ছে তাদের অর্থনীতির ভিত্তি দুর্বল। যাব না, আমি বলেইছি যে ট্রাইবরা বেসিক্যালি ক্ষুদ্র সমাজ, তাদের অর্থনীতি ক্ষুদ্র, তারা চাষবাস করতো, তার সঙ্গে সঙ্গে ফলমূল সংগ্রহ শিকার করার জন্য। তো এই যে ট্রাইবাল অর্থনীতি, এটা দুর্বল, এবং এর কারণে ট্রাইবরা দুর্বল। এবং ইংরেজরা যে নতুন শাসন চালাচ্ছে, ইংরেজরা যে নতুন অর্থনীতি চালাচ্ছে, এর মুখে পড়ে ট্রাইবরা পিছু হটতে বাধ্য হয়েছে। তারা খাপ খাওয়াতে পারছে, তারা মানিয়ে নিতে পারছে, তারা দুর্বল বলে, অর্থনৈতিকভাবে দুর্বল। আরেকটা কারণ তাদের দুর্দশার, দুর্বলতার হচ্ছে যে ইংরেজরা যে নতুন যে আইন ব্যবস্থা চালিয়েছে, নতুন যে আইন চালিয়েছে, সেই আইন বোঝার ক্ষমতা ওদের নেই। সেই আইনের জটিলতা ট্রাইবরা ধরতে পারছে। এবং এটা একটা বড় কারণ কেন বাইরের মানুষেরা, মানে ওই শিক্ষিত হিন্দুরা, কোথাও কোথাও মুসলমানেরা, তারা তাদের এই অশিক্ষা, নিরক্ষরতার সুযোগটা নিচ্ছে। তো দেখো, ধারণা বদলে গেল। এই ধারণা বদলে গেল, ইংরেজরা একটা নতুন পদক্ষেপ নিল 19 শতকের দ্বিতীয় ভাগ। খুব সংক্ষেপে বলছি, সংক্ষেপে পদক্ষেপটা হলো এই যে সাম্রাজ্যের যে সাধারণ অঞ্চল, সাম্রাজ্যে যে আইনটা চলছে, এখান থেকে ট্রাইবদেরকে সরিয়ে দেওয়া হলো, সরিয়ে ফেলা। ট্রাইবদেরকে দেওয়া হলো নির্দিষ্ট অঞ্চল। ওই যে বললাম, সাম্রাজ্যের সাধারণ এলাকা থেকে সরিয়ে দেওয়া হলো। যেমন আমরা দেখি না, রিজার্ভ ফরেস্ট আছে, যেখানে পশু পাখি মারা বেআইনি, ওইরকম ট্রাইবদের নিজস্ব জায়গা দিয়ে দেওয়া। এবং বলে রাখি, 1855 সাঁওতাল বিদ্রোহের পরপর, দমনের পরপর ইংরেজরা সাঁওতালদেরকে উপহার দিয়েছিল সাঁওতাল পরগনা, সাঁওতালদের জায়গা। এটা আগে ছিল না। এই যে বলছি, নতুন পদক্ষেপ নেওয়া, যে ট্রাইবদেরকে সরিয়ে দেওয়া হলো, আলাদা করে দেওয়া হলো, এবং অন্য জায়গায় যে আইনটা চলে, সেই আইনের আওতা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া। ট্রাইবদের জন্য নতুন এলাকা, নতুন আইন। তবে এটাও ঠিক মনে রাখতে হবে যে ট্রাইবদেরকে ইংরেজরা সবকিছু ফিরিয়ে দেয়নি। আচ্ছা, ট্রাইবদের যে অঞ্চলগুলো তারা অধিকার করেছিল, সেই অঞ্চল ট্রাইবদেরকে তারা ফিরিয়ে দেয়নি। আবার এটাও ঠিক, এই যে ট্রাইবদের জন্য বিশেষ ব্যবস্থা হলো, এই ব্যবস্থা যে চিরকালের জন্য, এমনটাও ইংরেজরা বলেন। ঠিক আছে, তাহলে এখানে সংক্ষেপে বিনয়ভূষণ চৌধুরী আর সংযুক্তা দাশগুপ্তর লেখাকে ভিত্তি করে আমি এই কথাটাই বললাম, খুব গুরুত্বপূর্ণ কথা, এদের কথা, যে ট্রাইবদের নিয়ে ইংরেজদের বরাবরের কোনো একটা নীতি ছিল না। পূর্ব ভারতে 19 শতকে প্রথম ভাগে এক ধরনের মনোভাব, ভাগে আরেক মনোভাব, 19 শতকে দ্বিতীয় ভাবে এক ধরনের নীতি, দমন নীতি, তৃতীয় ভাগে এসে অন্য নীতি হয়ে গেল, সংরক্ষণের নীতি। ঠিক আছে, এবার বিনয়ভূষণ চৌধুরী এবং সংযুক্তা দাশগুপ্ত, এরা বিশেষ করে বিনয়ভূষণ বাবু দেখাচ্ছেন যে এই যে ধারণা, এই যে মনোভাব, পরিবর্তিত ধারণা, পরিবর্তিত মনোভাব, এটা সবচেয়ে ভালো ধরা পড়ে 19 শতকের মধ্য ভাগ থেকে
ইংরেজ প্রশাসকদের লেখায়। আবার বলছি, ট্রাইবদের প্রতি যে পরিবর্তিত মানে নতুন মনোভাব ধারণা ইত্যাদি, এইটা খুব সুন্দর করে ধরা পড়ে 19 শতকের মধ্যভাগ থেকে ইংরেজ প্রশাসকদের লেখায়, বইয়ে ধরা। এবং এইটা আমরা এই জায়গাটা শেষ করব। এই প্রশাসকেরা যে কারণে ট্রাইবদের নিয়ে লিখেছিলেন, এই প্রশাসকেরা যে কারণবশত ট্রাইবদের নিয়ে লিখেছিলেন, যে প্রশ্ন তুলেছিলেন এবং সেই প্রশ্নের যে উত্তর দিয়েছিলেন, এবং যে কিছু সাধারণ ধারণার বশবর্তী হয়ে, আমি পরে ডিটেলে যাব, সাধারণ ধারণার বশবর্তী হয়ে ট্রাইবদেরকে দেখেছি, এই কথাগুলো যদি সবিস্তারে আলোচনা করা যায় তাহলে এই পরিবর্তিত ধারণা খুব সুন্দর করে ধরা পড়ে। হ্যাঁ, সময় বেশি নেই, আমি শুধু দুটো বইয়ের নাম বলছি, তোমাদের লিখে নাও চট করে। যে দুটো বই একদম প্রথম দিককার বই, আচ্ছা 1867-তে বেরিয়েছিল, আমি দুটো বইয়ের নাম বলবো। 1867-তে 67-এ বেরিয়েছিল E.G. ম্যান, ই ফর ইংল্যান্ড, জি ফর জার্মানি, ম্যান MAN, E.G. ম্যানের বই। বইটার নাম বলছি, বানান বলছি পরে। E.G. ম্যান, সন্থালিয়া, SONTHALIA, সন্থালিয়া and the Santals, সন্থালিয়া and the Santals, SANTALS, 1867 E.G. ম্যান। আর 1868-তে বেরোলো W.W. হান্টার, খুব বিখ্যাত বই। W.W. হান্টার 1868-তে The Annals of Rural Bengal, The Annals of Rural Bengal, ANNALS, The Annals, ANNALS, Annals of Rural Bengal, RURAL, Rural Bengal। ঠিক আছে, আমি তাহলে আজকে এখানেই শেষ করছি, সময় শেষ। বৃহস্পতিবার আবার ক্লাস নেবো সকাল 10টায়। ওকে, গুড বাই।